মন্দারমণি সি বিচের একদম ভোর সকালের দৃশ্য এটা। এই মুহূর্তে বালুর ভেতর দিয়ে সাইকেল ঠেলে নিয়ে যেতে একদম পুরো হাঁপিয়ে গেছি। আমার মনে হচ্ছে একদম পুরো মরুভূমি এলাকাতে আছি। এই মুহূর্তে আমি সামনে গিয়ে কোনো ব্রিজ বা কোনো যাওয়ার রাস্তা খুঁজে পাবো কিনা জানি না, আবার এটাও জানি না যে আমাকে আবার ব্যাগ গিয়ে আবার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে কিনা। ঝাউ গাছগুলো, নিরিবিলি এরিয়া একটা, সামনে সি বিচ। মোটামুটি সাইকেল নিয়ে বালুর উপর দিয়ে ঠেলে ঠেলে এই জঙ্গলের ভেতর দিয়ে ওপাশ দিয়ে ঘুরে অবশেষে ব্রিজে পৌঁছলাম। তাজপুর সমুদ্র সৈকতে ওল্ড দীঘা বা নিউ দীঘার মতো বিশেষ কোনো পর্যটক স্থল নেই, এখানে সমুদ্রটা রয়েছে। তাজপুর সমুদ্র সৈকত থেকে সামনে এগিয়ে আসতে একটা অসাধারণ জায়গার খোঁজ পেলাম। দেখুন এখান থেকে মাছগুলো বিশেষ বিশেষ কোথায় কোথায় যায়, সব এক্সপোর্ট বাইরে এক্সপোর্ট, চেন্নাই ফেন্নাই, কেরালা আউট অফ কান্ট্রিও আছে। এটা হলো সেই দীঘা মোহনা অঞ্চল, নদীটা মিশে গেছে একদম সাগরে। দীঘা সমুদ্র সৈকতের পাশ দিয়ে সাইকেল চালানোর যে অভিজ্ঞতা, এটা অসাধারণ অভিজ্ঞতা। অবশেষে পৌঁছে গেছি দীঘা। এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার সমুদ্র সৈকত। আমি এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসে মনে হচ্ছে আমি দীঘাতে এসেছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এসছে। দীঘা থেকে বেরিয়ে পুরুলিয়ার দিকটায় মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার সাইকেলিং করে চলে এসেছি। এই দিকটাতে মন্দিরের সংখ্যা খুব কম, কারণ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার আশপাশে বিশেষ কোনো মন্দিরের খোঁজই পেলাম না যেখানে আমার থাকার মতো একটা ব্যবস্থা হয়। অন্নপূর্ণা মন্দিরে থাকার উদ্দেশ্যে এগিয়ে আসছিলাম, বাট অন্নপূর্ণা মন্দিরে থাকার মতো বিশেষ ব্যবস্থা থাকা সত্ত্বেও ঠাকুরমশাই থাকতে দিলেন না। মন্দারমণি সি বিচের একদম ভোর সকালের দৃশ্য এটা। পেছনে রয়েছে অশান্ত সাগর, সামনে রয়েছে একদম নিরিবিলি শান্তশিষ্ট সি বিচ। সূর্যোদয় হচ্ছে, পরিবেশটা, সকালের পরিবেশটা এবং সন্ধ্যার পরিবেশটা সব থেকে বেস্ট। আপনারা দুপুরবেলাতে আসলে কিন্তু এই বিশেষ পরিবেশটা অনুভব করতে পারবেন না। সমুদ্র সি বিচে আসলে বিশেষ করে সকালের দিকটা এবং সন্ধ্যার দিকটা অনুভব করতে হবে। সমুদ্রের দৃশ্যগুলো দেখতে দেখতে আমি অনেকটাই এগিয়ে চলে এসেছি। এখন আবার আমাকে পেছনে ব্যাক করতে হবে, মন্দিরে যেতে হবে এবং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমার আবার দীঘার উদ্দেশ্যে রওনা করতে হবে। বারবার লোকের কাছে জিজ্ঞাসা করছি সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে, যেখান থেকে আমি সাইকেল চালিয়ে চলে যেতে পারবো, তবুও আমাকে এই রাস্তা দেখিয়ে দিচ্ছে, যেখান থেকে আমার ঠেলে ঠেলে সামনের দিকে যেতে হচ্ছে। সাইকেলটা নিয়ে বালুর উপর দিয়ে ঠেলতে হচ্ছে আমাকে। ডান পাশে বিশেষ কোনো রাস্তা নেই। এখানে পেছনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এটা একদম পুরো হোটেলের প্রপার্টি। মোটামুটি কত দূর গিয়ে আমি রাস্তা পাবো সেটাও জানি না। এই মুহূর্তে বালুর ভেতর দিয়ে সাইকেল ঠেলে নিয়ে যেতে একদম পুরো হাঁপিয়ে গেছি। আমার মনে হচ্ছে একদম পুরো মরুভূমি এলাকাতে আছি। সামনে দেখতে পাচ্ছেন একদম পুরো বালুময়, এদিকটাও একদম পুরো বালুময়, এদিকটাও বালুময়। উপরে যাওয়া আসার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। আর সামনে রয়েছে নদী, বাঁদিকে রয়েছে সাগর। এই মুহূর্তে আমি সামনে গিয়ে কোনো ব্রিজ বা কোনো যাওয়ার রাস্তা খুঁজে পাবো কিনা জানি না, আবার এটাও জানি না যে আমাকে আবার ব্যাগ গিয়ে আবার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে কিনা। এই মুহূর্তে সামনে যাব না পেছনে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। এখানে স্থানীয় কারো কাছে শুনতে হবে, সামনে এগোবো না পেছনে যাব সেটা শুনে তারপর রাস্তার খোঁজ করে নিয়ে রাস্তায় উঠে তারপর আপনাদের সাথে কথা বলছি। এই মুহূর্তে একটা অ্যাডভেঞ্চার করার মতো জায়গায় চলে এসেছি। বালুর উপর দিয়ে সাইকেল ঠেলে ঠেলে কষ্ট করে এখানে পৌঁছলেও জায়গাটা দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। পুরো ঝাউবনে আছি, পিকনিক এরিয়া, ঝাউ গাছগুলো, নিরিবিলি এরিয়া একটা, সামনে সি বিচ। নদী পেরিয়ে গেলেই তাজপুরের দিকটা চলে যাব। মোটামুটি এটা দিয়ে গেলে আমি ব্রিজটা পাবো। ব্রিজ পার হয়ে আমাকে রাস্তা দিয়ে তেজপুরের দিকটা এগোতে হবে, তেজপুর, শঙ্করপুর এবং দীঘা। এমন জায়গাগুলো আমি খুঁজি, নিরিবিলি একাকিত্বে কাটানোর মতো জায়গাগুলো না অসাধারণ একটা জায়গা। সাইকেলটা রাখা রয়েছে পেছনে, আর এখানে পিকনিক হয় তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এখানে যে আখাগুলো করা রয়েছে এখানে পিকনিক হয়। এখানে কিছু ছাই দেখতে পাচ্ছেন আশপাশটাই, আর জঙ্গল এরিয়া। একটু দূরে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে এদিকে হোটেল আছে। এরকম একটা নিরিবিলি সি বিচ, পাশে ঝাউবন, এই জায়গাগুলো কিন্তু যারা সমুদ্রে আসে তারা কিন্তু অনেকে খুঁজে পান না। অনেক সময় দীঘার সাইডে বা তাজপুর বা মন্দারমণির দিকটায় গেলে না এইরকম জায়গাগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। দেখতে পাচ্ছেন জায়গাটা একদম পুরো একদম অন্য লেভেলের একটা জায়গা।
প্রচুর প্রচুর পর্যটক আসে স্নান করা, এগুলো ছাড়াও দেখার মতো কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা। আমি সমুদ্রের পাড় থেকে রাস্তায় উঠে পড়েছি। আমি এই মুহূর্তে যে ব্রিজটায় দাঁড়িয়ে আছি এটা জলদা ব্রিজ। মোটামুটি সাইকেল নিয়ে বালুর উপর দিয়ে ঠেলে ঠেলে এই জঙ্গলের ভেতর দিয়ে ওপাশ দিয়ে ঘুরে অবশেষে ব্রিজে পৌঁছলাম। ব্রিজটা সুন্দর এবং ব্রিজের উপর থেকে দুপাশের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। জলদা নদী, এদিকেও 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 সমস্ত জায়গাগুলো দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। মোটামুটি এটা দিয়ে আমাকে দীঘা পৌঁছতে প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট সময় লাগতে পারে। এখান থেকে দীঘার দূরত্ব 18 কিলোমিটার। সামনেই আমার তেজপুর পড়বে। তেজপুরটা আপনাদের দেখিয়ে, শঙ্করপুরটাও দেখিয়ে মোটামুটি আজকে আপনাদের পুরো দীঘাটা দেখানোর চেষ্টা করব। তাজপুর সমুদ্র সৈকতে ওল্ড দীঘা বা নিউ দীঘার মতো বিশেষ কোনো পর্যটক স্থল নেই। এখানে সমুদ্রটা রয়েছে আর আশপাশটাই প্রচুর জনবসতিপূর্ণ এরিয়া। দেখতে পাচ্ছেন এখানে হোটেল বা কোনো রিসর্ট নেই, এটা পর্যটকবিহীন একটা সমুদ্র সৈকত। তাজপুর সমুদ্র সৈকত থেকে সামনে এগিয়ে আসতে একটা অসাধারণ জায়গার খোঁজ পেলাম। দেখুন নীলতিমি স্থাপত্যটা, এবং এখানে হাঙর মাছের ডান পাশে বা পাশে দুদিকেই ডলফিন রয়েছে। জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন কিছু ঘর করে রেখেছে বসার জন্য, এখানে বসে থাকার খুব সুন্দর জায়গা রয়েছে। কিছু পরিমাণ ট্যুরিস্ট এসছে এই দিকটায়। জায়গাটা অসাধারণ লাগলো, তাই নিচ থেকে দেখার জন্য আসলাম। আমি এই মুহূর্তে রয়েছি দীঘার মোহনার মাছ বাগানে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর মাছের ঘর রয়েছে। সমস্ত মাছগুলো মোটামুটি বিক্রি হয়ে চালান হয়ে গেছে। এখানে কাকু এটা কি মাছ? এই মাছটার নাম অ্যাকচুয়ালি জানি না। এখানে কাকুদের থেকে জাস্ট কিছু শুনবো, দেখি এখানকার বিষয় কি বলেন তারা। বলছি কাকু বাজারটা শুরু হয় কখন? রাত ভোর 4টা থেকে। 4টে থেকে? 4টে থেকে, ভোর 4টা থেকে শুরু হয় মার্কেট। এখান থেকে মাছগুলো বিশেষ বিশেষ কোথায় কোথায় যায়? সব এক্সপোর্ট বাইরে। বাইরে এক্সপোর্ট চেন্নাই ফেন্নাই, কেরালা ফেরালা, আউট অফ কান্ট্রিও আছে, বাইরেও চলে যায় বাইরে। আর পেছনে যে এই যে মাছটা, এটা হ্যাঁ, এটা কি মাছ? এটা তোমার ফিতা মাছ, ফিতে মাছ বলে। ফিতে মাছ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তবুও একটা আইডিয়া থাকে যে কত পরিমাণ মাছ এখানে আসে, কত মাছ সে কথা বলে, টন 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 মাছ, ও মেট্রিক টনের মানে গাড়ি গাড়ি মাছ আছে এখানে। আচ্ছা আচ্ছা। 150-200 গাড়ি মাছ আছে। 150, 200, 300, 400 গাড়িও মাছ আছে। মানে বিশ্বের এক নম্বর মাছ বিশ্বের 1 নম্বরে আছে মাছ মার্কেট। এটা হলো সেই দীঘা মোহনা অঞ্চল। নদীটা মিশে গেছে একদম সাগরে। দেখতে পাচ্ছেন নদীটা একদম সাগরে বিলীন হয়ে গেছে, আর উপরে সুন্দর সুন্দর কালো কালো পাথর। আর এখানে বিশেষ কিছু ট্যুরিস্ট এসছে, দোকানপাটও রয়েছে। মোটামুটি একটু জমজমাট রয়েছে এলাকাটা, মোহনা অঞ্চল, যার কারণে এখানে অনেকেই শুকনো মাছ কিনতে আসেন, অনেকেই তাজা মাছও কিনতে আসেন, যার কারণে জায়গাটা একটু জমজমাট হয়ে যায়। এরিয়াটা কিন্তু খুব সুন্দর। সাগরের ঢেউটা আসছে, হালকা ঢেউ, বিশেষ ঢেউ না। এই মুহূর্তে আমি বাঁ দিকের রাস্তা ধরে ওল্ড দীঘা এবং নিউ দীঘার দিকে চলে যাব। দীঘা সমুদ্র সৈকতের পাশ দিয়ে সাইকেল চালানোর যে অভিজ্ঞতা, এটা অসাধারণ অভিজ্ঞতা। পাশের যে সমুদ্র, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মোটামুটি 2 কিলোমিটার সামনে এগিয়ে গেলেই ওল্ড দীঘা পড়বে। ওল্ড দীঘা পেরিয়ে আমি নিউ দীঘাতে যাব। নিউ দীঘা থেকে পুরুলিয়ার দিকে যে কোনো একটা রাস্তা ধরে পুরুলিয়ার দিকে এগোবো। তো চলুন সমুদ্রের এনজয় নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাই। অবশেষে পৌঁছে গেছি দীঘা। এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার সমুদ্র সৈকত। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা রয়েছে, এখানে বসে থাকার জায়গা রয়েছে। এই চাইনিজ স্ট্রাকচার অনুযায়ী খুব সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে। ওল্ড দীঘাতে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এবং পেছনে দেখতে পাচ্ছেন হোটেল রয়েছে, প্রচুর প্রচুর হোটেল এখানে। আর এই মুহূর্তে বিশেষ পর্যটক দেখতে পাচ্ছি না, তবুও কিছু পরিমাণ এসছে। আর এই মুহূর্তে আমি সমুদ্রে কাউকে স্নান করতেও দেখছি না। ঠান্ডার সময় কে স্নান করবে? আর সমুদ্রের ঢেউটা দেখুন, একদম পুরো উপরে চলে আসছে সমুদ্রটা। আর এদিকে লুকটা সুন্দর দেখাচ্ছে, আর এইদিকে কিছু সুন্দর সুন্দর যে স্থাপত্যগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। সমুদ্রের পাড়ে একলা নিজেকে অনুভব করা, নিজেকে জানা, এই বিষয়গুলো সত্যি অসাধারণ।
তো এই মুহূর্তে আমি এখানে জাস্ট একটু সময় কাটাবো, একটু ছবি টবি তুলে নিয়ে আবার নিউ দীঘার দিকে রওনা করব এবং নিউ দীঘায় যে সমস্ত জিনিসগুলো দেখার মতো রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে পুরুলিয়ার দিকে আবার রওনা করার উদ্দেশ্য রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসে মনে হচ্ছে আমি দীঘাতে এসেছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এসছে। আমরা গরমের সময় যেভাবে স্নান করি এখানে ওই শীতের সময়ও সেভাবে স্নান করছে, আর এদিকটাতে পুরো মেলা লেগে গেছে। এই ঠান্ডাতেও দীঘাতে এত পরিমাণ পর্যটক আসবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক, প্রচুর পরিমাণে। আমি এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে আসলাম। ওল্ড দীঘাতে বিশেষ কোনো পর্যটক দেখতে পেলাম না, বাট নিউ দীঘাতে কিন্তু প্রচুর পর্যটক, যেটা অসাধারণ একটা ব্যাপার। এখানে সবাই স্নান করছে, দারুণ একটা পরিবেশ। আমি মোটামুটি এখানে 1 থেকে 1.5 ঘন্টা কাটাবো। এখানে জাস্ট বসবো, দুটো একটা ছবি তুলবো, আর যদি পারি তো স্নান করব। স্নান করে এখানে যে কোনো একটা হোটেলে খেয়ে মোটামুটি 2-2:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাকে মোটামুটি কাল বা পরশুর মধ্যে পুরুলিয়া পৌঁছানোর একটা ইচ্ছা রয়েছে। দীঘা থেকে বেরিয়ে পুরুলিয়ার দিকটায় মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার সাইকেলিং করে চলে এসেছি। এখনও মোটামুটি পুরুলিয়ার দূরত্ব প্রায় 260 বা 65 কিলোমিটার। আমার কালকে পুরুলিয়াতে পৌঁছানো সম্ভব না, পরশু দিনও পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ সামনে মেদিনীপুরের পরেই রয়েছে শালবন, সেখানে আমার একদিন থাকার ইচ্ছা রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত নায়ক দেব, যার বাড়ি ঘাটাল, আমি যে রাস্তাটা দিয়ে যাব তার আশেপাশে যদি দেবের বাড়ি হয় তাহলে অবশ্যই আমি দেবের সেই পুরনো বাড়িটায় ঘুরে আসবো, আপনাদের পুরনো যে বাড়িটা রয়েছে দেবের সেটাও দেখাবো। আর এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি একটু বাজে, মোটামুটি এখনও 25 থেকে 30 কিলোমিটার এরকম বাজে রাস্তার উপর দিয়ে আমাকে যেতে হবে, যার কারণে বিশেষ একটা এগোতে পারছি না। আর এই মুহূর্তে বাজে প্রায় 3:30। আমি এখনও 1 থেকে 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে যে কোনো একটা মন্দির বা আশ্রম পেলে সেখানে থেকে যাব। কালকে শালবনের উদ্দেশ্যে রওনা করব। কালকে পৌঁছতে পারবো কিনা অ্যাকচুয়ালি জানি না, তবে শালবনে কালকে পৌঁছানোর চেষ্টা করব, অনেক চেষ্টা করব, কারণ শালবনে আমার একদিন থাকার ইচ্ছা রয়েছে। ওখানে বন রয়েছে এবং ওখানকার যে মানুষগুলো, ওখানকার যে জঙ্গলের আশপাশের যে গ্রামীণ জীবনযাপনগুলো, সেটা একদম অসাধারণ জীবনযাপন। তাদের সাথে কথা বলা, তাদের সঙ্গে থাকা, তাদের সাথে মেশা একটা আলাদা অনুভূতির, যার কারণে আমি কালকে ওখানে পৌঁছে ওখানে থাকার একটা চিন্তাভাবনা করছি। তো চলুন আরও কিছু সময় সাইকেল চালিয়ে যদি কোনো মন্দির বা আশ্রম পাই সেখানে থেকে যাব, আর সেটার আপডেট তো আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই দিকটাতে মন্দিরের সংখ্যা খুব কম, কারণ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার আশপাশে বিশেষ কোনো মন্দিরের খোঁজই পেলাম না যেখানে আমার থাকার মতো একটা ব্যবস্থা হয়। এখনও মোটামুটি বেলা রয়েছে, এখনও প্রায় 1 ঘন্টার মতো সাইকেল চালানো যাবে। তবে যে কোনো একটা জায়গায় মন্দিরের খোঁজ পেলে আমি তো থাকবই, আর মন্দির পাবো কি না সেটা বলতে পারছি না, তবে মহাদেবের কৃপা থাকলে অবশ্যই যে কোনো একটা মন্দির পেয়ে যাব। অন্নপূর্ণা মন্দিরে থাকার উদ্দেশ্যে এগিয়ে আসছিলাম, বাট অন্নপূর্ণা মন্দিরে থাকার মতো বিশেষ ব্যবস্থা থাকা সত্ত্বেও ঠাকুরমশাই থাকতে দিলেন না। হয়তো তাদের কোনো সমস্যা আছে, হয়তো থাকতে পারে কোনো সমস্যা। পেছনেও একটা মন্দির পেয়েছিলাম, বাট থাকতে পেলাম না। এখানেও প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখানে অনেক বড় একটা মন্দির ছিল, থাকার মতো অনেক সুব্যবস্থা রয়েছে, তবুও থাকতে দিল না। এখন ভগবানের ভরসা, সামনে কোনো দোকানের সামনে অথবা যে কোনো থাকার মতো একটা জায়গা পেলে আমি থেকে যাব। দেখি ভগবানের আশীর্বাদে হয়তো বা জায়গা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভগবানের উপর এখনও ভরসা রাখি। সামনের দিকে এগোই, কোনো দোকানের সামনে বা কোথায় কোন পরিস্থিতিতে থাকছি সেটা আপনাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কালকে মোটামুটি অনেক খোঁজাখুঁজির পর একটা পেট্রোল পাম্পে থাকার মতো জায়গা পেয়েছিলাম, ওখানে বিশেষ অনুরোধ করে থাকার একটা ব্যবস্থা হলো। প্রায় 7টা সাড়ে 7টা বাজে সেই মুহূর্তে জায়গাটা পেয়েছিলাম, যার কারণে বিশেষ ভিডিও করার আর ইচ্ছা হয়নি। তো লাস্ট ফিনিশিংয়ের সময় আপনাদের জানকারিটা দিয়ে দিলাম যে কেশিয়ারি থেকে মোটামুটি 4 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্পে আমি কালকে রাত কাটিয়েছিলাম।